পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তা এসএলএসটি এডুকেশন বিষয়ের খুব ইম্পর্টেন্ট একটি টপিক এই পার্সোনালিটি। আজকে এই ক্লাসটায় আমরা এই পার্সোনালিটি বা ব্যক্তিসত্তা কি, তার বৈশিষ্ট্য, তার যে ট্রেট বা সংলক্ষণগুলো আছে, এই সংলক্ষণ বিষয়টা আসলে কি, সেই ট্রেট অনুযায়ী ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ, সমস্ত বিষয়গুলো সহজভাবে আলোচনা করবার চেষ্টা করব। ওয়েলকাম, আমি প্রাণ স্যার। বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে এডুকেশনের বিভিন্ন বিষয় আলোচনা করি। আজকে ব্যক্তিসত্তা, ব্যক্তিত্ব বলতে আমরা, পার্সোনালিটি বলতে আমরা সাধারণত যেটা বুঝি, এই মানুষটার খুব পার্সোনালিটি আছে, একটু মুখ রাস ভার করে থাকে, কম কথা বলে, ঠিক, না এগুলো করা যাবে না, মানে এই ধরনের ভাব নিয়ে যে থাকে তাকেই আমরা বলি না, লোকটার একটা পার্সোনালিটি আছে, যার তার সাথে মিশে না। অর্থাৎ পার্সোনালিটি মানে কি আমাদের সাধারণ ভাষায় যে একটু কম কথা বলবে, মুখ ভার করে থাকবে, রাশভারী মুখ, গম্ভীর হয়ে কথা বলবে, শুধুমাত্র তার পার্সোনালিটি আছে। আর প্রাণ স্যারের মতন বক 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 যে করে, এই লোকটির কোনো পার্সোনালিটি নেই, যার তার সাথে মিশে যায়, যার তার সাথে কথা বলে। এইটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। আসলেই কি তাই? পার্সোনালিটি মানে, ব্যক্তিত্ব মানে বা ব্যক্তিসত্তা মানে আসলে কি? ব্যক্তিসত্তা মানে হচ্ছে আমার গুণ বা বৈশিষ্ট্য, যা দেখে তুমি আমাকে চিনবে। অর্থাৎ একটা মানুষকে যে গুণ বা বৈশিষ্ট্য দেখে চেনা যায়, তার বাহ্যিক কিছু গুণ আছে, যে গুণগুলো থেকে আমরা একটা মানুষকে চিনতে পারি, বুঝতে পারি। আমি সংজ্ঞায় আসছি আরো ডিটেলস, আগে সহজে চেষ্টা করব জানার। অর্থাৎ তুমি আমার সাথে মিশলে, তারপরে একটা যে ধারণা করলে লোকটি ভালো না খারাপ, নিশ্চয়ই আমার ইসিজি রিপোর্ট, ব্লাড রিপোর্ট, ইউএসজি, এটা সেটা করে রিপোর্ট দেখে তারপরে হ্যাঁ এই প্রাণ চক্রবর্তী এই রিপোর্ট ভালো আছে, ওকে আছে, লোকটি ভালো, তা দেখে নিশ্চয়ই নয়। আমার কিছু গুণ বা বৈশিষ্ট্য দেখে আমাকে চেনা যাবে, তোমাকে চেনা যাবে, সমাজের এক্স ওয়াই জেড এবিসিডি যাকে আমরা চিনি না কেন, কি দেখে? তার বাহ্যিক কিন্তু আচরণগত বৈশিষ্ট্য দেখি, যে বৈশিষ্ট্যগুলো তিনি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে করে থাকে, সেই আচরণগত বৈশিষ্ট্যগুলোকে এক কথায় পার্সোনালিটি বলা হয়। আরো ডিটেলসে বুঝবো আমরা। এই পার্সোনালিটি কথাটি এসে গ্রিক শব্দ পার্সোনা থেকে। পার্সোনা, এই পার্সোনা কথার অর্থ কি? এই পার্সোনা কথার অর্থ হচ্ছে, পার্সোনা বলা হতো গ্রিক দেশে যখন তোমার যে নাটক মঞ্চস্থ হতো, সেই নাটকে এক ধরনের মুখোশ পরে হতো, নাটক করতে হতো, তাকে বলা হয় পার্সোনা। এই পার্সোনা কথার ইংরেজি কথা যদি আমরা ধরি, তাহলে মাস্ক। এই মাস্ক বলতে কোভিড এর মাস্ক কিন্তু নয়, মুখোশ, ছৌ নাচের মুখোশ হয় না, ঠিক গ্রিক দেশে যে নাটক হতো বা যাত্রা হতো, সে থিয়েটারে এক ধরনের মুখোশ পরে ক্যারেক্টাররা আসতো। ধরো আমাদের দেশে একটা রামায়ণের নাটক হচ্ছে, মুখোশ পরে, আর এখন তো মেকআপ এসে, আগে মুখোশ পরে হতো। তো রাবণ যখন রাবণের মুখোশটা পরে স্টেজে উঠছে, দেখেই আমরা তাকে কি বলে বলছি? ভিলেন, তাই তো। হনুমান যখন হনুমানের মুখোশটা পরে এসছে, এই তো বজরংবলী চলে এসছে। শ্রীরাম যখন সেই মুখোশটা পরে মঞ্চে এসছে, জয় রাম বলে আমরা ধ্বনি দিচ্ছি না, এটা ধর্ম রাজনীতিকে মেলাবে না, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তাহলে এই মুখোশটা দেখে তার ভেতরের ক্যারেক্টারটাকে চেনা যায় তো যে কোনো নাটকে। ধরো এখন মুখোশ ছাড়া নাটক হচ্ছে, একটা সিনেমা বা কোনো একটা অভিনয় দেখছো, সেখানেও তার ক্যারেক্টারটাই মুখোশ। অর্থাৎ যে ক্যারেক্টারে আছে, যখন রজতাভ দত্ত অভিনয় করছে মানে ভিলেন, অমরেশ পুরী এসেছে মানে ভিলেন, কারণ তিনি তার মুখের উপর একটা মুখোশ বসিয়ে ফেলেছে যে এই মানুষটা মানেই হচ্ছে ভিলেন। ঠিক আছে? যখন রাজপাল যাদব, পরেশ রাওয়াল বা আমাদের রোগা কাঞ্চন অথবা সুভাষিস হোঁচট, এদের আমরা ডিসপ্লেতে দেখা মাত্রই একটা কমেডি সিন আশা করছি, কারণ তার মুখোশটা হয়ে গেছে কি কমেডিয়ান। আবার যখন তোমার যে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, দেব বা আমাদের জিৎ, এরা যখন প্লে করছে না সুপার হিরো, এবার একটা অ্যাকশন, কিছু ডায়লগ শোনা যাবে, কিছু অ্যাকশন হবে, কারণ সে মুখের উপর একটা মুখোশ পড়েছে। আসলে কি বাস্তবে সে তাও নাও হতে পারে, কিন্তু তাকে আমরা যেখানে দেখেছি তার আচরণগুলো এমনই হয়। অর্থাৎ একটা মুখোশ রয়েছে, আগে যেটা মুখোশ ছিল এখন সেটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে ফুটে তুলছে। এই যে মুখোশ দেখে, পার্সোনা দেখে বলা যেত এ কি ধরনের ক্যারেক্টার প্লে করতে পারে, তাকে চেনা যেত, মুখোশটা থেকে সেই ক্যারেক্টারটাকে চেনা যেত। সেই পার্সোনা থেকে এসে পার্সোনালিটি। এই পার্সোনা কথার ইংরেজি প্রতিশব্দ মার্কস, মার্কসের বাংলা হচ্ছে মুখোশ। তাহলে অ্যাকচুয়ালি উৎপত্তিগতভাবে, দেখো টেকনিক্যাল প্রশ্ন, উৎপত্তিগত দিক থেকে পার্সোনালিটি শব্দের অর্থ কি?
মুখোশ। উৎপত্তি, উৎপত্তি মানে যেখান থেকে উৎপত্তি হয়। এই পার্সোনালিটি কথাটা যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই অর্থে যদি ধরি, অ্যাকচুয়ালি তাহলে ব্যক্তিত্ব কথার অর্থ হচ্ছে মুখোশ পরা। এইবার দেখো, বাস্তবে ওই মুখোশের সাথে আমাদের মিল আছে। আমরা প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে তো অভিনয় করছি। পৃথিবী একটা নাট্যমঞ্চ, রঙ্গমঞ্চ। এই অভিনয়ে আমি কি ধরনের আচরণ প্লে করছি সেটাই আমার পার্সোনালিটি, যদি এই দিক থেকেও দেখি। অর্থাৎ বিভিন্ন মনোবিদ সংজ্ঞা দিয়েছে। আমরা যদি আলপোর্ট পার্সোনালিটি নিয়ে সবচেয়ে বেশি যদি কেউ গবেষণা বা তত্ত্ব পড়ে থাকে, আমরা পার্সোনালিটি নিয়ে পড়তে গেলে শুধু আলপোর্টকেই মানে বেশি পাবো। সে আলপোর্টের যদি সংজ্ঞাটাকে আমরা ডিকোড করি, মোটামুটি যে জৈব মানসিক সত্তার, পরিবর্তনশীল জৈব মানসিকতার যে সমন্বয় ব্যক্তির অভিযোজনমূলক আচরণের ক্ষেত্রে তার নিজস্বতা প্রকাশে সাহায্য করে, তাই হলো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। অর্থাৎ পরিবর্তনশীল জৈব মানসিক সত্তার যে সমন্বয়। প্রথমেই বলছে কি পরিবর্তনশীল, পার্সোনালিটি কিন্তু স্থায়ী নয়, পরিবর্তন বৈশিষ্ট্য আসবে যখন বলবো। পরিবর্তনশীল যে জৈব মানসিক সত্তা, জৈব মানে বায়োলজিক্যাল, জৈব মানসিক মানে কি, জৈব মানে হচ্ছে বায়োলজিক্যাল, আর মানসিক মানে মেন্টাল। মানে পার্সোনালিটি দুটো জিনিস রয়েছে, একটা বায়োলজিক্যাল আছে, একটা মেন্টাল আছে, দৈহিকও আছে, মানসিকও আছে। জৈব মানসিকতার যে সমন্বয় পরিবর্তনশীল পরিস্থিতির সাথে যখন আমরা অভিযোজন করছি, আমরা কিন্তু প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আমাকে অভিযোজন করতে হয়। নতুন নতুন পরিস্থিতি, প্রত্যেকটা আমার জীবনে যতদিন তুমি বাঁচবে, তোমার প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু নতুন সিচুয়েশন। তুমি কালকে ভাত খেয়েছো, সেটাও একটা সিচুয়েশন। আজকে ভাত খেতে বলবে, সেটা কিন্তু একটা নতুন সিচুয়েশন, কারণ তার খাবারের ধরনটা এক হবে না। ফলে এই যে আমরা নতুন নতুন পরিস্থিতিতে অভিযোজন করছি, অভিযোজনের সময় আমার কিন্তু প্রত্যেকে অভিযোজন করছে, কিন্তু সবার একটা নিজস্বতা আছে। আমার আচরণে আমার মতন, তোমার আচরণে তোমার মতন তুমি। অর্থাৎ প্রত্যেকের যে নিজস্বতা সে প্রকাশ করছে, সেটাই হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে ঘুরিয়ে ফিরে কি আসলো? ব্যক্তিত্ব মানে নিজস্বতা। পরিবর্তনশীল পরিস্থিতির সাথে মানিয়ে চলার সময় আমার যে নিজস্বতা, আমি যে একটা ইন্ডিভিজুয়াল, শুধু সমাজের পার্ট বলেই আমি নয়, আমার একটা নিজস্বতা আছে। এই নিজস্বতাই হচ্ছে ব্যক্তিত্ব। সেটা জৈব এবং মানসিক, বায়োলজিক্যাল এবং মেন্টাল, দুই দিকের যে আমার একটা নিজস্বতা আছে, স্বকীয়তা আমি রক্ষা করে চলেছি, সেটাই ব্যক্তিত্ব। আশা করি বোঝাতে পেরেছি ব্যক্তিত্ব। এবারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে আরো বেশি ক্লিয়ার হবে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো দেখো, যে আলপোর্টের সংজ্ঞাটা বললাম, সেখান থেকে অলরেডি দুটো তিনটে বৈশিষ্ট্য আমরা কিন্তু পেয়ে গেছি। প্রথম বৈশিষ্ট্য আমরা কি বলবো? ব্যক্তিত্ব হচ্ছে পরিবর্তনশীল। কারণ ব্যক্তিত্ব কোনো সময় একই রকম থাকে তা নয়। উদাহরণ দিলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে আশা করছি। দেখো, শৈশবকাল তোমার একরকম কেটেছে, বাল্যকাল এক রকমের ক্যারেক্টার প্লে করছো, কৈশোরে সে একরকম প্লে করছো। অনেকেই আছো তোমরা হয়তো সাংসারিক জীবনে প্রবেশ করেছো, সেখানে আর এক রকমের ক্যারেক্টার প্লে করছো। এরপরে পিতা হিসেবে বা তার পরবর্তী হিসেবে তুমি একজন শিক্ষক, শিক্ষিকা হিসেবে, মাতা হিসেবে তোমার কিন্তু ক্যারেক্টারগুলো আস্তে আস্তে প্লে করা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে সময়ের সাথে তুমি পরিবর্তন করছো। তুমি সে যে ছেলেটি বা মেয়েটি ছোটবেলা মায়ের উপরে, বাবার উপরে জেদ ধরে খেতে না, এটা না হলে চলবে না, একটা সময় তোমাকে মা বা বাবা হিসেবে সেই জেদ পূরণ করতে হচ্ছে। ক্যারেক্টারটা, মানুষটা তো তুমি বদলাওনি। তুমি সুমন বা অমুক, তোমার যে যাই নাম হোক না কেন, আমি প্রাণ চক্রবর্তী হয়ে যেই নাই হোক না, মানুষটা তো অ্যাকচুয়ালি চেঞ্জ হয়নি। তাহলে আমার ক্যারেক্টারটা প্লে হচ্ছে, কোনোদিন রাবণের অভিনয় করেছি, কোনোদিন রামের অভিনয় করেছি, কোনোদিন হনুমানের অভিনয় করেছি, ব্যাপারটা তাই। তাহলে পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছি কেন পরিবর্তনশীল, গতিশীল বা পরিবর্তনশীল, ডাইনামিক। আলপোর্ট এই শব্দ এখানে ডাইনামিক শব্দটি ব্যবহার করেছি, অর্থাৎ গতিশীল। আমি সেটাকে পরিবর্তনশীল বললাম, সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটে। তারপরে কি জৈব মানসিক, দেখো ওই সংজ্ঞার সাথে বিষয়গুলোকে আমি আগে বলে নিলাম। জৈব মানসিক সত্তা, পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কি সত্তা কথাটা লিখলাম না, পার্সোনালিটি বিষয়টা জৈব এবং মানসিক, অর্থাৎ বায়োলজিক্যাল এবং মেন্টাল দুটো বিষয়ের সমন্বয়। শুধুমাত্র মানসিকও এটা নয়, শুধুমাত্র দৈহিকও নয়, মানসিকও হয়, দৈহিকও হয়, দুটো বিষয়ের কিন্তু একটা সমন্বয় হচ্ছে তোমার যে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। তারপরে হচ্ছে সক্রিয় সত্তা বা সক্রিয়তার, সক্রিয় সত্তা বলতে পারি বা সক্রিয়তার সমন্বয় বলতে পারি, ঠিক আছে, যেটা খুশি। সক্রিয় সমন্বয়, পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এটা কি কোনো নিষ্ক্রিয় বিষয়? নিশ্চয় নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ না, ডিঅ্যাক্টিভ না। আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে তবেই ব্যক্তিত্ব প্রকাশ পাবে। আমি নিষ্ক্রিয় ল্যাদ খেয়ে সারা জীবন ঘুমিয়ে পড়লাম কুম্ভকর্ণের মতো, আমার আর কিসের পার্সোনালিটি? সেটাও একটা পার্সোনালিটি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে সক্রিয় ব্যক্তি। অভিযোজনমূলক আচরণের ক্ষেত্রে যে
সক্রিয়তা প্রকাশ পায়, সেটাই তো ব্যক্তিত্ব। তাহলে আমার সক্রিয়তা দরকার, এই জন্য বলা হচ্ছে ব্যক্তিত্ব হচ্ছে তোমার যে সক্রিয়তার সমন্বয়। তারপর হচ্ছে একক বৈশিষ্ট্য। ব্যক্তিত্ব একটি একক বা ইউনিট। একক বৈশিষ্ট্য কেন ব্যাপারটা বলছি, ব্যাপারটা হচ্ছে তো আমি আগেই বললাম তোমার ব্যক্তিত্বের সাথে আমার ব্যক্তিত্ব তো মিলবে না, মিলবে কখনোই না। অনেক মিল পাওয়া যাবে কিন্তু তার চেয়ে অনেক বেশি অমিল পাওয়া যাবে। দুটো পার্সোনালিটি কখনো এক হতে পারে না, তফাৎ হবেই হবে। ফলে আমারটা একক, তোমারটা আরেকটা একক, আরেকজনেরটা আরেকটা একক। এটা হচ্ছে একক একটা বৈশিষ্ট্য, ব্যক্তিগত ব্যাপার। এই জন্য বলা হচ্ছে একক বৈশিষ্ট্য। তফাৎ বা পরিবর্তন বা ডিফারেন্ট আছে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর হচ্ছে সহজাত ও অর্জিত। দুটোকে তুমি চাইলে আলাদাও করতে পারো, কিন্তু আমি একসাথেই করলাম বোঝার সুবিধার্থে। আরো সহজাত অর্জিত। সহজাত মানে যেটা জন্মগতভাবে প্রাপ্ত, অর্জিত মানে যেটা আমাকে অর্জন করতে হয়েছে। ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্ত্ব একই সাথে সহজাত এবং অর্জিত। পার্সোনালিটি বা ব্যক্তিত্বের কিছু গুণ আছে যা আমরা সহজাত মানে জন্মগতভাবেই পাই, আবার কিছু গুণ আছে পরিবেশের সাথে অভিযোজন করতে করতে সেটা কি করি, অ্যাডাপ্ট করি, অর্জন করি। এই জন্য বলা হচ্ছে ব্যক্তিত্ব একই সাথে সহজাত ও অর্জিত। ব্যক্তিত্ব আমাকে জন্মগতভাবেও কিছু গুণ পেয়ে থাকি, কিছু গুণ আমাকে অর্জন করতে হয়। এই জন্য বলা হয় তোমার যে ব্যক্তিত্ব সহজাত এবং অর্জিত দুটো বিষয়ের সমন্বয়। আর একটা বলে ছেড়ে দেবো এখানটায়। তারপরে হচ্ছে তোমার যে আচরণের নির্ধারক। ব্যক্তিত্ব আমার কি করে, আচরণের নির্ধারক মানে কি, যা আমাকে নির্ধারণ করে দেয় কোনো কিছু তাকে বলে নির্ধারক। ব্যক্তিত্ব আমার আচরণকে নির্ধারণ করে। একজন ব্যক্তি কেমন আচরণ কোন পরিস্থিতিতে করবে সেটা নির্ধারণ করে দেয় কিন্তু ব্যক্তিত্ব। আমার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে আমার আচরণ, আর আমার আচরণ দেখেই তো তুমি আমার পার্সোনালিটিটাকে তোমার যে যাচাই করেছো, স্থির করেছো, নির্ধারণ করেছো। অর্থাৎ আমার ব্যক্তিত্ব আমার আচরণকে স্থির করে, আর আমার আচরণ দেখেই কিন্তু আমার ব্যক্তিত্ব নির্ধারিত হয়। তাই বলা হচ্ছে আচরণ নির্ধারক। এবার ব্যক্তিত্বের বিকাশ কিভাবে ঘটে, তারপরে আমরা এর সংলক্ষণে আসবো। ব্যক্তিত্বের বিকাশমূলক দিকগুলো আমরা এবার আলোচনা করব। ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের বিকাশ কি, আগেই বলেছি ব্যক্তিত্ব পরিবর্তনশীল। এখন আমার যে পার্সোনালিটি আছে পরবর্তীতে সেটা কিছুটা চেঞ্জ হবে। অর্থাৎ ছোটবেলার থেকে বড় হওয়া পর্যন্ত সারা জীবন ধরে ব্যক্তির যে পার্সোনালিটিটা সেটা ডেভেলপ করে, উন্নতি হয়, বিকশিত হয়। আমরা বৃদ্ধি বিকাশ পড়েছি, ঠিক এই পার্সোনালিটিও ধীরে ধীরে ডেভেলপ হয়। ক্রমশ সময়ের সাথে সাথে পার্সোনালিটি বা ব্যক্তিত্বের উন্নতি বা পরিবর্তনের প্রক্রিয়াকেই বলা হয় ব্যক্তিত্বের বিকাশ। এবার ব্যক্তিত্বের বিকাশের উপর প্রভাব বিস্তারকারী 5টি উপাদান আছে, এই 5 ফ্যাক্টর আছে যা হচ্ছে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টকে কন্ট্রোল করে। সেই উপাদানগুলো কি কি, এক হচ্ছে বিভেদীকরণ, সমন্বয়, পরিণমন, শিখন এবং অন্যান্য উপাদান। বিভেদীকরণ মানে কি, প্রথম যেটা শিশুর আমরা বিকাশে পড়েছি, দেখো সেই জিনিস আবার নিয়ে আসছি। শিশুর প্রথমে যে বিকাশ ঘটে সেটা সামগ্রিক বিকাশ ঘটে। উদাহরণ বলেছিলাম আমরা যেমন এই যে চাইলে এদিক ঘুরতে পারছি, একটা ছোট্ট শিশু ঘুরতে পারেন, তাকে হোল বডিটাকে শুদ্ধ এবং ঘুরতে হয়, তাই তো। আমরা হাতের আঙ্গুল একটা নাড়াতে পারছি, একটা শিশু হাতের আঙ্গুল আলাদা করে নাড়াতে পারে, তাকে টোটাল আঙ্গুলগুলোকে মুঠ করতে হয়। অর্থাৎ সামগ্রিক বিকাশ ঘটে, সেটাকে আস্তে আস্তে কি করতে হয়, বিভেদ করতে হয়, পার্থক্য করতে জানতে হয়। ঠিক পার্সোনালিটিতেও তাই, যা হোক না কেন শিশু প্রথমে কান্না করে সব উদ্ধার করে দেয়। ভালো লাগলেও কান্না করে, আমি এটা পেলাম না, কান্না করে দিলাম, আমার খিদে লেগেছে, কান্না করে দিলাম, এই আমাকে ছুলো কেন, কান্না করে দিলাম। অর্থাৎ কোথায় কোন ধরনের অভিযোজন করতে হবে, ব্যক্তিত্ব মানে তো বললাম অভিযোজন, সে অভিযোজনটা সে করতে পারছে না। এই জন্য বলা হচ্ছে বিভেদীকরণটা আগে দরকার। অর্থাৎ শিশু প্রথমে কি করে, তার পার্সোনালিটির মধ্যে তোমার বিভেদীকরণটা করে, আলাদা পৃথকীকরণ করে। নেক্সট হচ্ছে সমন্বয়। এবার পৃথকীকরণ তো করলো, একটু যখন এবার বড় হচ্ছে, বাল্যকাল বা কৈশোরের আগে, তাকে কিন্তু আবার বিভিন্ন বিভেদীকরণ, পার্থক্য করা বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করতে হয়। পার্সোনালিটি একটা সামগ্রিক প্রক্রিয়া, এখানে একত্রিত করার ব্যাপার আছে। যেমন বিভিন্ন প্রতিক্রিয়াগুলোকে একত্রিত করা, এক জায়গায় একটা প্রতিক্রিয়া হট করে না করে বিভিন্ন যে প্রতিক্রিয়াগুলো আছে সেগুলোর মধ্যে একটা সমন্বয় করা। অভ্যাস, ব্যক্তি তার নিজের বিভিন্ন অভ্যাসগুলোর মধ্যে কি করে, কন্ট্রোল করে, বিভিন্ন অভ্যাসকে একটা সামগ্রিক রূপ দেওয়ার চেষ্টা করে। তারপর হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণের পরেই আমরা আসবো। সংরক্ষণ মানে হচ্ছে ব্যক্তিত্বের কতগুলো বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকেও সে একত্রিত করবার চেষ্টা করে। এই দুটো গেল। এবার হচ্ছে পরিণমন। পরিণমন আমরা জানি, পরে তো পড়াবো, ম্যাচুরেশন, সময়ের সাথে সাথে
দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণতা প্রাপ্তির যে প্রক্রিয়া তাকেই বলা হয় পরিণমন। এবার যখন আমার দৈহিক পরিণমন হবে, আমার অভিযোজন চেঞ্জ হবে। অভিযোজন চেঞ্জ মানেই আমার পার্সোনালিটি চেঞ্জ হবে, তাই তো? একটা শিশুর যা পরিণমন, তার যা দৈহিক গঠন, আর তোমার বয়সী একজনের দৈহিক গঠন, আমার বা তার চেয়ে বেশি বয়সী মানুষের দৈহিক গঠন আলাদা, ফলে তার সমাজটাও একটু আলাদা হবে, তার আচার আচরণের মধ্যে ম্যাচুরেশন আসবে। আচরণের পরিবর্তন মানে তার অভিযোজনের পরিবর্তন, অভিযোজনের পরিবর্তন মানে তার ব্যক্তিত্বের পরিবর্তন। তাহলে ব্যক্তিত্ব ডেভেলপমেন্ট করছে, সেটা কিন্তু পরিণমনের উপর ডিপেন্ড করছে। একটা 10 বছরের শিশুর ব্যক্তিত্ব, আবার সেই শিশুটি যখন একজন 30 বছরের পুরুষ বা নারীতে পরিণত হচ্ছে, তার ব্যক্তিত্ব কখনোই এক হতে পারে না। শিখন তো আমাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করে। শিখন মানে শেখা। আমরা সারা জীবন ধরে কিছু না কিছু শিখছি। এবার যখন আমি শিখছি, তখন নতুন কিছু শিখলে তা আমার আচরণে প্রভাবিত হবে, আমার অভিযোজনকে প্রভাবিত করবে, এবং যে শিক্ষা আমার অভিযোজনকে প্রভাবিত করবে, অভিযোজনকে প্রভাবিত করবে মানেই আমার ব্যক্তিত্ব প্রভাবিত হবে। নেক্সট হচ্ছে অন্যান্য উপাদান। এর বাইরে আরো কিছু উপাদান আছে যা আমার ব্যক্তিত্বকে বিকাশকে প্রভাবিত করে, যেমন আত্মসম্মান, হীনমন্যতা। আমার যদি সেলফ রেসপেক্টটা ঠিকঠাক গড়ে ওঠে, আত্মসম্মান বোধ যদি তৈরি হয়, তাহলে আমার পার্সোনালিটি একরকম হবে। আমার মধ্যে যদি হীনমন্যতা কাজ করে, পারিবারিক, সামাজিক, দৈহিক, আর্থিক যে কোনো কারণে ফ্রাস্ট্রেশন আমার মধ্যে চলে আসে, তাহলে আমার ব্যক্তিত্ব আর একরকম হবে। তাহলে এইগুলো কি করছে? আমার ব্যক্তিত্বকে বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদান। এইবার আসবো আমরা ব্যক্তিত্বের সংলক্ষণ, বা যেটা আমাদের একাডেমিক সিলেবাস আছে পার্সোনালিটি ট্রেট থিওরি যেটা আছে সেটা। পার্সোনালিটি ট্রেট বা ব্যক্তিত্বের সংলক্ষণ। ট্রেট বা সংলক্ষণ, আমি বৈশিষ্ট্যগুলো পরে আসছি। এই ট্রেট বা সংলক্ষণ কি? ট্রেট বা সংলক্ষণ বলতে বোঝায় কতগুলো গুণ বা বৈশিষ্ট্য, অর্থাৎ ব্যক্তিত্বের কিছু গুণ বা বৈশিষ্ট্য, তাকেই বলা হয় ট্রেট বা সংলক্ষণ। এগুলো কি? এই গুণ বা বৈশিষ্ট্য আমরা আগেই বলেছি, ব্যক্তিত্ব মানে কি? ব্যক্তি পরিবর্তনশীল জৈব মানসিকতার যে সত্তা কি অভিযোজনমূলক আচরণের ক্ষেত্রে নিজস্বতা প্রকাশ করে। অর্থাৎ ব্যক্তি যে পরিবেশের সাথে প্রতিনিয়ত অভিযোজন করতে করতে সে ব্যক্তিত্বের কিছু গুণ অর্জন করে, কিছু যোগ্যতা, তার নিজস্ব গুণ সে অর্জন করে, এবং যেগুলো তার মধ্যে মোটামুটি ভাবে স্থায়ী হয়ে যায়। যে গুণগুলো দেখে একটা মানুষকে আমরা বিচার করি, অর্থাৎ পরিবেশের সাথে মানিয়ে চলতে চলতে প্রত্যেকটি ব্যক্তিত্ব বা প্রতিটি ব্যক্তি তার ব্যক্তিত্বের কিছু গুণ বা বৈশিষ্ট্য অর্জন করে নিজের মধ্যে। সেই অর্জিত গুণগুলোকেই বলা হয় পার্সোনালিটি ট্রেট বা সংলক্ষণ। বোঝাতে পারলাম? তাহলে ব্যক্তি যে অভিযোজনমূলক আচরণের মধ্যে দিয়ে যে গুণগুলো অর্জন করে তাকে কি বলে? তাকেই বলে সংলক্ষণ বা ট্রেটস। এবারে সংলক্ষণ বা ট্রেটস এর কিছু বৈশিষ্ট্য আছে, তারপরে শ্রেণী বিভাগগুলো আসছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পরিমাপযোগ্য। এই ট্রেট পরিমাপ করা যায়। তাহলে কি দাড়ি পাল্লা নিয়ে মাপবো বা ফিতে ধরবো দেখি আমার কতটুকু ট্রেট আছে, না সেটা নয়। এরপরে আমরা পড়বো যখন পার্সোনালিটির বিভিন্ন অভিজ্ঞতা আছে, টেস্ট অফ পার্সোনালিটি আছে না, পার্সোনালিটি টেস্ট গুলো, সেগুলোর মধ্যে দিয়ে যে পরিমাপ হয় পার্সোনালিটি, সেটা আসলে ট্রেট গুলোই পরিমাপ করা যায়, সংলক্ষণ গুলোই পরিমাপ করা যায়। এই জন্য বলা হচ্ছে ট্রেট পরিমাপযোগ্য। আচরণের প্রকাশ পায়, এটা তো স্বাভাবিক। আমি কি গুণ, যোগ্যতা, দক্ষতা অর্জন করেছি, সেটা তো আমার আচরণেই প্রকাশ পাবে, তাই তো? ফলে না পরিচয়, আমার আচরণেই তো প্রকাশ পাবে আমি কি গুণ যোগ্যতা অর্জন করেছি। তুমি এডুকেশন কতটা শিখেছো না কিছু, তোমার ক্লাসরুমে তোমার ছাত্রটা তোমাকে জাজ করবে, তোমার আচরণ বলে দেবে। ঠিক সেই রকমই আচরণের মধ্যে দিয়ে কি পায়? এই ট্রেড গুলো প্রকাশিত হয় বা প্রকাশ পায়। নমনীয়, এই ট্রেড ফ্লেক্সিবল, যেহেতু আমার পার্সোনালিটি পরিবর্তনযোগ্য, ফলে ট্রেড কখনোই একদম স্ট্রিক্ট হবে না। আমি এখন একটা পরিবেশে যে আচরণটা করলাম, নতুন পরিবেশে যখন না এই আচরণ এখানে করলে হবে না, এটা সাধারণ কুকুর ছিল পাশ দিয়ে হেঁটে চলে গেছে, এটা পাগলা কুত্তা পাশ দিয়ে হেঁটে গেলে হবে না। তাহলে একই কুকুরের কাছে একই প্রতিক্রিয়া আমি করবো না। পরিস্থিতি অনুযায়ী আমি আচরণের পরিবর্তন করবো, আমাকে নমনীয় হতে হবে। তাহলে আমার সংরক্ষণ নমনীয় হলো। এটাই বলা হচ্ছে সংরক্ষণ সর্বদা নমনীয় হয়, সর্বজনীন, সবার মধ্যেই, সাধারণ, সুস্থ, অসুস্থ, পাগল, সবার মধ্যেই এই ট্রেট বা সংলক্ষণ আছে। অর্থাৎ প্রত্যেকটা পার্সোনালিটি যার আছে, মানুষ আছে, ব্যক্তি আছে, তার সংলক্ষণ আছে। এই জন্য বলা হয় সংলক্ষণ হচ্ছে সর্বজনীন। এটা নিশ্চয়ই ঐক্যবদ্ধ। সংলক্ষণ ঐক্যবদ্ধ মানে এই ইউনিটিটা কি পাড়ার সব লোক মিলে সবসময় একসাথে থাকি, সেই ইউনিটি নয়। আমার মধ্যে তো হাজার সংলক্ষণ আছে, হাজার বৈশিষ্ট্য আছে, কারণ এক একটা পরিস্থিতিতে আমি এক এক রকম অভিযোজন করছি। আমি স্কুলে এক ধরনের, বাড়িতে এক রকমের, বাজারে এক রকমের, বাসে এক রকমের, রাস্তায় এক রকমের, খেলার মাঠে এক রকম, সন্তানের সাথে এক রকম, পিতা মাতার সাথে এক রকম, বন্ধুদের সাথে আর এক রকম।
এক এক জায়গায় এক এক রকম আচরণ করছি, তাহলে এত ধরনের সংলক্ষণ আছে, কিন্তু সবগুলো কিন্তু আমার মধ্যে একত্রিত হয়ে যাচ্ছে। অর্থাৎ অনেক সংলক্ষণ বা ট্রেডস থাকলেও আমাদের মধ্যে সেগুলো একটা ঐক্যবদ্ধ ভাবে থাকে, নিজেদের মধ্যে একটা কম্বিনেশন করে থাকছে, নিজস্ব বা অনন্য। এই ট্রেড আমার বৈশিষ্ট্যটা তো আমার ব্যক্তিগত, তোমার বৈশিষ্ট্য তোমার ব্যক্তিগত, পার্সোনালিটি যেহেতু ব্যক্তিগত, তাহলে নিজস্বতা ব্যক্তিগত হবেই, এটা স্বাভাবিক। এবার হচ্ছে অর্জিত। এই যে আমি ট্রেড গুলো অর্জন করলাম, তো কি করে অর্জন করলাম বলো তো? অভিযোজন করে। পরিবেশের সাথে যত অভিযোজন করছি আমি তত অর্জন করছি। এই জন্য বলা হচ্ছে সংলক্ষণ বা ট্রেড হচ্ছে অর্জিত। এটা আপনা আপনি সহজাত নয়, কিন্তু বেশিরভাগ হচ্ছে অর্জিত। ব্যক্তিত্বের একক। ট্রেড দেখেই, সংলক্ষণ দেখেই একটা মানুষকে চেনা যায়। ওই যে আমরা বলি না, পার্সোনালিটি কেমন, তার আচরণ দেখে শিখছি। এই আচরণগুলোই হচ্ছে এক একটা ট্রেডস। এই ট্রেডস বা সংলক্ষণ দেখেই একটা মানুষকে চেনা যায়। তাহলে ব্যক্তিত্বের একক হচ্ছে এই ট্রেড। যেমন একটা বাড়ির একক হচ্ছে ইট, অনেকগুলো ইট গেঁথে একটা বাড়ি তৈরি হয়। জীবদেহের একক হচ্ছে কোষ, অনেকগুলো কোষ মেনে জীবদেহ তৈরি হয়, আমরা পড়েছি। ঠিক তেমন একটা ব্যক্তিত্ব তৈরি হয় অনেকগুলো ট্রেট বা সংলক্ষণ একত্রিত হয়ে। এই জন্য বলা হয় ব্যক্তিত্বের একক কি, এটা কিন্তু হতে পারে। ব্যক্তিত্বের একক হচ্ছে ট্রেটস বা সংলক্ষণ। ট্রেটস বা সংলক্ষণকে বলা হয় ব্যক্তিত্বের একক। দ্বিমুখী। দ্বিমুখী মানে এটা দুই রকম ভাবে হতে পারে। মানে ধরো আমি সমাজে অভিযোজন করব, তাহলে সেটা সামাজিকের ক্ষেত্রে হতে পারে, অসামাজিক হতে পারে। পজিটিভও হতে পারে সংলক্ষণের, নেগেটিভও হতে পারে। আমি সমাজে সামাজিক ভাবে মিশছি, সেটাও একটা সংলক্ষণ। আবার কারো কোথাও আমি অসামাজিক হয়ে যাচ্ছি, সেটাও আমার একটা সংলক্ষণ। আর এটা দ্বিমুখী হতে পারে, সবসময় একমুখী হবে তা কিন্তু নয়। মানসিক অবস্থা, এটা একটা সংলক্ষণ গুলো অনেকটাই, সংলক্ষণ কিন্তু পুরোপুরি দৈহিক নয়, সংলক্ষণ অনেকটাই হচ্ছে মানসিক অবস্থার উপর নির্ভর করে। এটাকে বলা হয় যে একটা মানসিক, মনের দিক থেকেই বেশি হয়। এই হলো মোটামুটি সংলক্ষণ বা ট্রেট। সংলক্ষণ বা ট্রেট মানে কি? তাহলে ব্যক্তি যখন পরিবেশে অভিযোজনমূলক আচরণ করতে করতে কতগুলো গুণ বা বৈশিষ্ট্য নিজের মধ্যে স্থায়ী করে নেয়। স্থায়ী মানে কিন্তু চেঞ্জ হবে একেবারে সেটা নয়, স্থায়ী কথাটা অ্যাকুরেট এখানে নয়, কতগুলো গুণ অর্জন করে নেয় যা নমনীয় বৈশিষ্ট্যের মধ্যে বলেছি, সেই গুণ বা বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ট্রেটস বা সংলক্ষণ। এইবার সংলক্ষণের শ্রেণী বিভাগগুলো আমরা একে একে আসছি। ট্রেট বা সংলক্ষণ দেখলাম, এই সংলক্ষণ অনুযায়ী ব্যক্তিত্বের কতগুলো ভাগ করেছে ট্রেটস। সেই ট্রেটস অনুযায়ী বিভিন্ন মনোবিদ বিভিন্ন ভাগে ভাগ করেছে, সেইগুলো আমাদের কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। সেই চারটা আমি একটু লিখে নিয়েছি, সেটা আলোচনা করবো। দেখো প্রথমে হচ্ছে মনোবিদ লিউইন ট্রেটস অনুযায়ী দুই ভাগে ভাগ করেছে, ফেনোটাইপ আর জেনোটাইপ। ফেনোটাইপ কি? ফেনোটাইপ বলতে হচ্ছে বাহ্যিক গুণ বা বৈশিষ্ট্যগুলো বোঝাচ্ছে, যেগুলো বাইরের যে আচরণগুলোর ভিত্তিতে যে ট্রেটগুলো একটা ব্যক্তিকে দেখা যায়, পর্যবেক্ষণ করা যায়, সেটা হচ্ছে ফেনোটাইপ। আর জেনোটাইপ হচ্ছে যেটা আভ্যন্তরীণ, ব্যক্তির ভেতরের যে সমস্ত ট্রেট যা ব্যক্তিকে চালিত করে। বাইরের জিনিসগুলো দেখা যায়, ভেতরের জিনিসগুলো দেখা যায় না, কিন্তু আমাকে চালিত করে। সে আভ্যন্তরীণ যে গুণ বা বৈশিষ্ট্যগুলো, সে অনুযায়ী তাকে বলেছে জেনোটাইপ। আবার মনোবিদ বমগার্টেন সংলক্ষণকে দুভাগে ভাগ করেছে, প্রকৃত সংলক্ষণ, ভ্রান্ত সংলক্ষণ। প্রকৃত বা জেনুইন, আর ভ্রান্ত বা সিউডো। এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখবে, আমি এই জন্য আর কোনোটা না লিখলেও ইংরেজি ওয়ার্ডটা লিখেছি, PSUDO, সিউডো। হট করে এই ওয়ার্ডটা দিয়ে দিলে তখন কিন্তু হকচকি, যে সিউডো কথার অর্থ হচ্ছে, এখানে পি কিন্তু উচ্চারিত হবে না সাইকোলজির মতন, সেই ভ্রান্ত বা ভুল, ঠিক আছে। প্রকৃত সংলক্ষণ মানে একটা ব্যক্তির আসল যে ট্রেটস বা সংলক্ষণ, যে গুণ বা বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমি আসলে যা, সেই সংলক্ষণগুলো হচ্ছে প্রকৃত সংলক্ষণ। আর সিউডো বা ভ্রান্ত সংলক্ষণ কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে। সিউডো বা ভ্রান্ত সংলক্ষণ হচ্ছে আমার পর্যবেক্ষণের ভুল। আমরা বলি না, মানুষটাকে ভুল চিনেছিলাম, এই যে, অর্থাৎ আমি তার সংলক্ষণগুলো বুঝতে ভুল করেছি। অর্থাৎ ব্যক্তির যে সংলক্ষণগুলো পর্যবেক্ষণগত ভুলের কারণে আমরা ধরে নিই, কারণ আমার পার্সোনালিটি তো আমি জাজ করবো না, করবে তুমি বা অন্যরা, সমাজের অন্যরা, কিন্তু সে জাজমেন্টের ভুলের কারণে তার সংলক্ষণগুলো ভুল প্রমাণিত হয়। সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় সিউডো ট্রেট বা তোমার যে ভ্রান্ত সংলক্ষণ। তাহলে বমগার্টেন কয় ভাগে ভাগ করেছে ব্যক্তিত্বের সংলক্ষণকে? দুই ভাগে, প্রকৃত সংলক্ষণ জেনুইন ট্রেটস, আর সিউডো ট্রেট বা ভ্রান্ত সংলক্ষণ। এবার আলপোর্ট, বিখ্যাত মনোবিদ, পার্সোনালিটি মনোবিদ আমি একে বলি। পার্সোনালিটি মনোবিদ মানে হচ্ছে আলপোর্ট, আর সামাজিক শিক্ষাবিদ মানে টিউই। তো
আলপোর্টের 3 ভাগে ভাগ করেছি, মূল সংরক্ষণ, কেন্দ্রীয় সংরক্ষণ, গৌণ সংরক্ষণ। আলপোর্টের মতে ব্যক্তিত্বের যে সংরক্ষণগুলো সেই সংরক্ষণ হবে 3 প্রকার। তোমার যে মূল সংরক্ষণ, কেন্দ্রীয় সংরক্ষণ আর হচ্ছে গৌণ সংরক্ষণ। মূল সংরক্ষণ হচ্ছে আমার যে ট্রেট যে পার্সোনালিটি তাকে পরিচালনা করার জন্য মূলে কিছু গুণ থাকে, মেইন যে আমার অরিজিনালিটি, আমার ব্যক্তিত্বের, আমি সৎ অসৎ, এই তুমি কেমন, তোমার কিন্তু একটা মূল পার্সোনালিটি আছে। ওভারঅল যদি বলতে পারে এই লোকটি কেমন, লোকটি ভালো বা খারাপ, তার মেইন পার্সোনালিটিটা এই লোকটি আর যাই হোক সৎ, এই যে এই জিনিসটা মেইন যে ট্রেটটা তাকে পরিচালিত করছে, যেটা তার মূল ক্যারেক্টারিস্টিক, সেটাই হচ্ছে মূল সংরক্ষণ। আর কেন্দ্রীয় সংরক্ষণ হচ্ছে, কেন্দ্রীয় সংরক্ষণ বলছে কতগুলো এই মূল সংরক্ষণের বাইরে আবার কতগুলো ছোট ছোট বৈশিষ্ট্য আছে যা একটা ব্যক্তিকে এভারেজ চালিত করে, তার আচরণে প্রকাশ পায়। মূলটা তো মেইন প্রকাশ পায়, তার বাইরেও কতগুলো বৈশিষ্ট্য আছে যেটা মোটামুটি তার বিভিন্ন ক্ষেত্রেই তার মধ্যে লক্ষ্য করা যায়। মাঝে মধ্যে ভাট বকে, কোথাও কোথাও একটু মিথ্যে কথা বলে, এই যে বিভিন্ন ছোট ছোট গুণগুলো যা তাকে পরিচালিত করে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সংরক্ষণ। আর গৌণ সংরক্ষণ এগুলো তার মধ্যে আছে, কিন্তু থাকা না থাকা দুই সমান, নির্দল প্রার্থীর মতন লোকসভায় দাঁড়াতে হয়, দাঁড়িয়েছে আর কি, সেই রকম। গৌণ সংরক্ষণ যেগুলো কি কোনো মোটামুটি আচরণে অতটা প্রকাশ পায় না। তাহলে আলপোর্টের মতে সংরক্ষণ কয় প্রকার? 3 প্রকার, মূল সংরক্ষণ, কেন্দ্রীয় সংরক্ষণ, গৌণ সংরক্ষণ। এইবার আসছে ক্যাটেল। মনোবিদ ক্যাটেল আমরা জানি, ক্যাটেলও বিভিন্ন ভাগে ভাগ করেছেন, 4টে তিনি ট্রেডকে 4 ভাগে ভাগ করেছেন, হচ্ছে সাধারণ সংরক্ষণ, অনন্য সংরক্ষণ, প্রতীয়মান সংরক্ষণ, উচ্চ সংরক্ষণ। সাধারণ বা জেনারেল স্টেট কি? তিনি বলছেন সাধারণ সংরক্ষণ যেটা সব মানুষের মধ্যেই থাকে, কিছু কমন সংরক্ষণ বৈশিষ্ট্য, সামাজিকতা, ভালো মানুষ, কখনো মিথ্যা কথা বলা, একটু কষ্ট পাওয়া, বিভিন্ন গুণগুলো সেগুলো সবার মধ্যে থাকে, সেই ধরনের গুণগুলোকে তিনি বলেছেন সাধারণ সংরক্ষণ। তারপর বলেছেন অনন্য সংরক্ষণ, ইউনিক ট্রেট। ইউনিক ট্রেট কি? যেটা সবার মধ্যে থাকে না, বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, থাকে না? কেউ ওভার স্মার্ট, কেউ ওভার সৎ, ওভার চিটিংবাজ, সবকিছুই আছে। অর্থাৎ কিছু বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে যে গুণ বা লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে অনন্য সংরক্ষণ, ইউনিক ট্রেটস। আর প্রতীয়মান সংরক্ষণ বলছে এগুলো বিভিন্ন আচরণের মধ্যে দেখা যায়, কৌতূহল, কিছু মানুষের এক্সট্রা কৌতূহল, তুমি কথা বলছো এরকম করে থাকছে, এই যে এই ধরনের বিষয়গুলো। অতিরিক্ত গোপনীয়তা, কেউ আছে অতিরিক্ত মিথ্যে কথা বলে, না বললেও নয় তবু বলবে, এই ধরনের হচ্ছে প্রতীয়মান, তার আচরণে যেটা প্রতীয়মান হয়। আর সোর্স স্টেট বা উচ্চ সংরক্ষণ, কিছু সংরক্ষণ আছে যা ব্যক্তির ভেতরে কাজের উৎস হিসেবে কাজ করে, তাকে বিভিন্ন কাজের প্রতি তাড়িত করে, ড্রাইভ করে, সেই ধরনের ট্রেটসকে বলেছে উৎস ট্রেটস বা সোর্স ট্রেট। তাহলে লিউইন 2 ভাগে ভাগ করেছে, ফেনোটাইপ, জেনোটাইপ। বমগার্টেন 2 ভাগে ভাগ করেছে, প্রকৃত আর হচ্ছে ভ্রান্ত বা সিউডো, তাই তো। আলপোর্ট 3 ভাগে ভাগ করেছে, মূল সংরক্ষণ, কেন্দ্রীয় সংরক্ষণ, গৌণ সংরক্ষণ। আর ক্যাটেল 4 ভাগে ভাগ করেছে, সাধারণ সংরক্ষণ, অনন্য সংরক্ষণ, প্রতীয়মান সংরক্ষণ আর হচ্ছে উচ্চ সংরক্ষণ। এবারে সংরক্ষণের তো ভাগ দেখলাম, জাস্ট আর দুটো কথা বলে ক্লাসটা শেষ করবো। এই সংরক্ষণের এটা তো শ্রেণী বিভাগ ব্যক্তি, কিন্তু সংরক্ষণ কত প্রকার হয় এটা নিয়েও বিভিন্ন মনোবিদদের বিভিন্ন মতবাদ আছে। আলপোর্ট আর ওডবার্ট, আলপোর্টের কথা তো আমরা বারবার বলছি যে উনি হচ্ছে কি ওই পার্সোনালিটি মনোবিদ, আমি বলি আলপোর্ট এবং ওডবার্ট, এই দুজন মনোবিদ বিভিন্ন গবেষণা করেছেন এই পার্সোনালিটি ট্রেটস নিয়ে গবেষণা করে তারা প্রায় 19,953টি সংরক্ষণের কথা বলেছেন। ব্যক্তির মধ্যে কতগুলো ট্রেটস আছে তারা বলেছেন যে 19,953টি সংরক্ষণ, তাদের তারা 5টা দলে ভাগ করেছেন, একটু জেনে রাখো জাস্ট। 19,953টি ট্রেটস আছে বা সংরক্ষণ আছে বলে আলপোর্ট এবং ওডবার্ট তাদের তোমার যে গবেষণায় বলেছে, এবং তাদের তিনি 5টি দল বা গ্রুপে ভাগ করেছে। এবার গিলফোর্ডের নাম আমরা শুনেছি, আরো পরে তো ডিটেলস শুনবো। গিলফোর্ড বলেছেন ব্যক্তিত্বের সংরক্ষণ কতটি? 13টি। কটি সংরক্ষণ? গিলফোর্ডের মতে ব্যক্তিত্বের সংরক্ষণ হচ্ছে 13টি। আর ক্যাটেলের মতে, ক্যাটেলের তো শ্রেণী বিভাগ করলাম সেটা সংরক্ষণ, কিন্তু সংরক্ষণ কটা? ক্যাটেল বলেছেন সংরক্ষণ হচ্ছে 16টা, 13টি বলেছিলেন, পরে কটি বাড়িয়েছেন। তাহলে আলপোর্টের মতে, আলপোর্ট ও ওডবার্ট বলেছেন ব্যক্তিত্বের সংরক্ষণ কটি? 19,953টি, তাদের তারা 5টা সেকশনে ভাগ করেছে।
আর গিলফোর্ডের মতে ব্যক্তিত্বের সংলক্ষণ কয়টি? 13টি। ক্যাটেলের মতে সংলক্ষণ কটি? 4টি। সংলক্ষণ অনুযায়ী ক্যাটেল ব্যক্তিকে কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে, সেটা কিন্তু আলাদা। আর সংলক্ষণের সংখ্যা ক্যাটেল বলেছে 6টি। এই হলো মোটামুটি পার্সোনালিটি ট্রেটস। এইবার পার্সোনালিটি টাইপ যেটা আছে, পার্সোনালিটি অনুযায়ী ব্যক্তিত্বের শ্রেণী বিভাগ, সেটা এই ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে, পরের ক্লাসে অবশ্যই আলোচনা করব। তোমরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেশি মানুষের কাছে অন্তত যাতে পৌঁছতে পারি, ভিডিওটি যতটা পারো যেভাবে পারো শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।